আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে এইচএসসি ২৪ ব্যাচ। সো হাতে আর মাত্র ২০ থেকে ২৫ দিনের মতো সময় বাকি আছে, সিস্টেম লস বাদ দিলে। মাঝখানে কোরবানির ঈদের ছুটি আছে একটা। সো এই সব কিছু যদি তুমি মোটামুটি বাদ দাও, সো হাতে মোটামুটি ২০ থেকে ২৫ দিন এই টাইমের মধ্যে তুমি সময় পাইতেছো। সো এই সময়ের মধ্যে তুমি যদি চাও যে ভাই আমি হায়ার ম্যাথে অ্যাটলিস্ট A+ এনশিওর করব, এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্যই যারা একেবারেই কিছু পড়ো নাই, মানে A+ পাবো কিনা এটা নিয়ে কনফিউশন কাজ করতেছে, তাদের জন্য এই ভিডিওটা। যাদের যাদের মোটামুটি প্রিপারেশন ভালো আছে এরা চাইলে এই জিনিসটা স্কিপ করতে পারো। সো আমরা প্রথমে কথাবার্তা বলবো কিছু স্ট্র্যাটেজি নিয়ে, যেই স্ট্র্যাটেজিগুলোর পরে তোমার আমি একেবারে চ্যাপ্টার ওয়াইজ কী কী টপিক পড়া লাগবে একেবারে হাতে ধরে ধরে দেখাই দিব। এই কয়েকটা টপিক পড়লে ইনশাল্লাহ A+ চলে আসবে। তো আসো, প্রথমেই যেই জিনিসপত্রগুলো আমাদের একটু দরকার সেটা হচ্ছে যে ভাইয়া বিভাগ বিভাজনটা বোঝা। দেখো, ফিজিক্সে পরীক্ষা দাও, কেমিস্ট্রিতে পরীক্ষা দাও, বা অন্য যে কোনো সাবজেক্টে যদি তুমি পরীক্ষা দাও, আইসিটির কথা বলো, সো বায়োলজির কথা বলো, এগুলোতে কিন্তু কোনো আলাদা বিভাগ থাকে না। ক বিভাগ, খ বিভাগ, এরকম আলাদা করে কিন্তু কোনো বিভাগ থাকে না। বাট ম্যাথ ফার্স্ট পেপার, ম্যাথ সেকেন্ড পেপার, দুইটাতেই কিন্তু তোমার আলাদা আলাদা বিভাগ থেকে অ্যান্সার করা লাগে। প্রত্যেক বিভাগ থেকে অ্যাটলিস্ট দুইটা করে প্রশ্ন অ্যান্সার করা লাগবে। সো তোমার কোন বিভাগে কোন চ্যাপ্টারগুলো পড়তেছে এই জিনিসটা কিন্তু তোমার আগেই বোঝা দরকার, বা এই জিনিসটা তোমার আগেই জানা দরকার। তুমি যদি এই জিনিসটাই না জানো যে কোন বিভাগে আসলে কোন চ্যাপ্টারগুলো পড়তেছে, তাহলে কিন্তু তুমি ওখান থেকে প্রপারলি অ্যান্সার করে দিয়ে বের হয়ে আসতে পারবা না। সো ভাই, প্রথম কথা হচ্ছে যে আমার এই বিভাগ বিভাজনগুলো একটু জানতে হবে, যে কোন চ্যাপ্টারটা কোন কোন বিভাগের আন্ডারে পড়তেছে, কোন চ্যাপ্টারটা কোন বিভাগের আন্ডারে পড়তেছে, এইটা তোমার একটু জানতে হবে। এই রিলেটেড অনেকগুলো ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা আছে অলরেডি, তুমি সেখান থেকে দেখে নিতে পারো যে কোন বিভাগ আসলে কোন চ্যাপ্টারের আন্ডারে পড়তেছে। টাইপ ওয়াইজ মার্কিং, দেখো তোমার হাতে এখন শর্ট সিলেবাসে যেই কয়েকটা চ্যাপ্টার আছে, এই কয়েকটা চ্যাপ্টারে সব ম্যাথ যদি তুমি করতে চাও একাডেমিকের মতো করে, সেইটা কিন্তু তোমার আসলে এই মোমেন্টে পসিবল না। সো তোমার এখন যেই কাজটা করা দরকার, যে প্রত্যেকটা টাইপ আলাদা আলাদা করে ভাগ করে ফেলানো, যে আমার এই চ্যাপ্টার থেকে এই টাইপের ম্যাথগুলা পরীক্ষায় বেশি আসতেছে, বা এই চ্যাপ্টার থেকে এই টাইপের ম্যাথগুলাই বেশি আসতেছে, সেই টাইপের ম্যাথগুলো তুমি আলাদা আলাদা করে ভাগ করে ফেলাও। সাপোজ তুমি যে কোনো একটা চ্যাপ্টার নিয়ে বসলা, তুমি যখন ওই চ্যাপ্টারটা নিয়ে বসবা, তোমার কাজ হচ্ছে যে ওইখান থেকে বিগত বছরগুলোতে কোন কোন টাইপের প্রশ্ন আসছে, তুমি যদি প্রত্যেক টাইপ থেকে অ্যাটলিস্ট একটা বা দুইটা করে প্রশ্ন সলভ করো, তাহলে কিন্তু দেখবা যে তোমার প্রবলেমগুলো অনেক কমে আসতেছে। তোমার কিন্তু বইয়ের সব ম্যাথ ঢালাওভাবে সলভ করার এখন দরকার নাই। টাইপ ওয়াইজ তুমি প্রবলেমগুলো সলভ করে ফেলাও, যে এই টাইপের এই ম্যাথগুলো আমার করতে হবে। সো তুমি বইয়ে হোক অথবা তোমার আলাদা করে একটা খাতা নিয়েও তুমি সেম কাজটা করতে পারো, যে টাইপ ওয়াইজ আলাদা আলাদা করে মার্কিং করে ফেলাইলা, যে এই টাইপটা মানে এই ম্যাথটা এই টাইপের মধ্যে পড়ে, এরকম টাইপ ওয়াইজ আলাদা করে মার্কিং করে ফেলাও। প্রত্যেক টাইপ থেকে অ্যাটলিস্ট একটা বা দুইটা করে ম্যাথ করো, বাকি ম্যাথগুলো স্কিপ করো। কারণ ওই টাইপের আন্ডারে যে ম্যাথগুলো আছে ওগুলো কিন্তু সেম অ্যাপ্রোচেই আগাইতে হবে। সো ওই ম্যাথগুলো তুমি পারবা মোটামুটি। সো প্রত্যেক টাইপের একটা থেকে দুইটা করে ম্যাথ তুমি সলভ করে ফেলাও। দেন ফোকাস অন ম্যাথ। ভাইয়া এই জায়গাটাতে একটু বেশি ফোকাস করা দরকার। সেটা হচ্ছে যে তোমাদের এখনও হাতে ভাই সময় আছে এই অল্প কয়েকদিন। এখনও তোমরা অনেকে আমাদের পেজে মেসেজ দাও বা আমাকে মেসেজ দিয়ে জিজ্ঞেস করো যে ভাইয়া আমাদের বেসিক থেকে পড়ানো হবে কিনা। বেসিক থেকে পড়ানো হবে কিনা বলতে তোমরা আসলে যে জিনিসটা বোঝাও যে থিওরি সহ সবগুলা ম্যাথ করানো হবে কিনা। এখন ভাইয়া কথা হচ্ছে যে লাস্ট মোমেন্টে তোমার কি প্রত্যেকটা ম্যাথের থিওরি বোঝার দরকার আছে? লাস্ট মোমেন্টে তোমার কিন্তু প্রত্যেকটা ম্যাথের থিওরি বোঝার দরকার নেই। তুমি এখন দরকার হইলে ম্যাথটা মুখস্থ করো ভাই। কারণ আলটিমেটলি মানে অ্যাজ এ ম্যাথ টিচার আমার এই কথাটা বলা উচিত হইতেছে না, বাট তারপরেও কিছু করার নাই। কারণ লাস্ট মোমেন্টে আইসা তোমার এখন আর অন্য কোনো কিছু করার নাই, তুমি ম্যাথে বেশি ফোকাস করো। তুমি যদি এখন ম্যাথ বাদ দিয়া প্রত্যেকটা ম্যাথের আলাদা আলাদা করে থিওরি বুঝতে চাও, তাহলে কিন্তু সেটা তোমার জন্য ঝামেলা। সো ফোকাস অন ম্যাথ, ম্যাথে বেশি করে ফোকাস করো, যে কি কি ম্যাথ আমার করা দরকার, ওই ম্যাথের প্রসেসগুলো আমি জানি কিনা, ওই ম্যাথের থিওরি কি কোত্থেকে আসছে না আসছে বাদ দাও, এগুলো এখন দরকার নেই। এখন এই জিনিসপত্র দরকার নাই। তুমি যা করার গত 2 বছরে করে ফেলাইছো, ওই 2 বছর যেহেতু পড়ো নাই, এখন নতুন করে আর তোমার ম্যাথের থিওরি পড়ে কোনো লাভ হবে না। এখন তুমি ওই জিনিস বাদ দিয়ে ম্যাথে বেশি ফোকাস করো, ঠিক আছে? এমসিকিউ প্রিপারেশন, এই জিনিসটা ভাইয়া মোস্ট ইম্পর্টেন্ট। এমসিকিউ প্রিপারেশন এই জিনিসটা মোস্ট ইম্পর্টেন্ট। কারণ তুমি ম্যাথের ক্ষেত্রে খেয়াল করে দেখবা 25টাই কিন্তু ম্যাথই থাকে। ফিজিক্সে হয়তো থিওরি ম্যাথ মিলায় ঝিলায় প্রশ্ন হয়, কেমিস্ট্রিতে ম্যাক্সিমামই থিওরির থেকে প্রশ্ন হয়, হয়তো অল্প কিছু ম্যাথ থাকে, বাট ম্যাথের ক্ষেত্রে 25টাই কিন্তু তোমার ম্যাথ থাকে। সো এই যে এমসিকিউগুলা তুমি যদি আলাদা করে প্র্যাকটিস না করো বা আগের থেকে প্র্যাকটিস না করো, তাহলে তুমি কিন্তু পরীক্ষার হলে যায় এমসিকিউগুলো ভালো মতো অ্যান্সার করে দিয়ে আসতে পারবা না। সো তোমার এমসিকিউ প্রিপারেশনটা আগের থেকে ভালো থাকতে হবে। তুমি যদি এমসিকিউ প্রিপারেশন আগের থেকে আলাদা করে প্র্যাকটিস করে নিয়ে না যাও, তাহলে কিন্তু পরীক্ষার হলে যায় বেশ বড় সড়ো একটা ভোগান্তিতে পড়বা। অ্যান্ড ফাইনালি তুমি অনলাইনে ক্লাস করো বা অফলাইনেও আমার কাছে হয়তো অনেকে ব্যাচে পড়ো,
সো অফলাইনে ক্লাস করো বা অনলাইনে ক্লাস করো, এখন এই মোমেন্টে তোমার আশেপাশে যে কোনো একটা অফলাইন সেন্টারে অফলাইন এক্সাম দেওয়ার ব্যবস্থা করো। তুমি যদি গ্রামের কোনো একটা জায়গার থেকে এই ভিডিওটা দেখে থাকো, হয়তো তোমার ওখানে এক্সাম দেওয়ার মতো আলাদা করে কোনো সিস্টেম নাই বা ওরকম কোনো ভালো কোচিং নাই যেখানে যায় তুমি এক্সামগুলো দিতে পারবা, তাহলে ভাই কিচ্ছু করার নেই, তুমি বাসায় বসে বসে নিজে কোশ্চেন সেট করে নিজে টাইম ধরে ধরে এক্সামগুলো দাও, বাট অফলাইন এক্সামের দিকে ফোকাস করো। এই লাস্ট মোমেন্টে তোমার অনলাইনে রিটেন এক্সাম নেওয়ার কোনো প্যারা নেওয়ার দরকার নেই। অনলাইন রিটেন এক্সাম অনেকগুলো প্ল্যাটফর্মে অনলাইন রিটেন এক্সাম নিতেছে, বাট তুমি যদি চাও তুমি ডেফিনেটলি এনরোল করতে পারো। বাট আমার সাজেশন হচ্ছে যে তুমি অফলাইন ব্রাঞ্চগুলোতে এক্সাম দেওয়ার ট্রাই করো। অফলাইন ব্রাঞ্চগুলোতে যদি এক্সাম দিতে না পারো, তাহলে সেই ক্ষেত্রে তুমি হচ্ছে বাসায় নিজে কোশ্চেন সেট করে নিজের টাইম ধরে ধরে ওই অনুযায়ী একটা এক্সাম দাও। বাট অফলাইন এক্সাম যদি কোচিংয়ে যায় দেওয়া যায় বা অন্য কোনো প্ল্যাটফর্মে যায় দেওয়া যায়, তাহলে সেটা ডেফিনেটলি ভালো। কেন সেটা ভালো? কারণ তুমি এক্সাম হলের এনভায়রনমেন্টটার ব্যাপারে একটু হালকা আইডিয়া পাবা। মানে একেবারে প্রপার এক্সাম দেওয়া আর কোনো একটা মডেল টেস্ট দেওয়া দুইটা ডেফিনেটলি সেম না, বাট তারপরেও তুমি হালকা একটা আইডিয়া পাবা যখন তুমি এক্সামগুলো দিতে যাইতেছো। তুমি প্রপারলি ওই অনুযায়ী প্ল্যানিং করবা যে আমার এক্সামে কী কী পড়তে হবে, ওই অনুযায়ী তোমার একটা টাইম থাকবে, এক্সামে যাওয়া আসার ব্যাপারে তোমার হচ্ছে একটা আইডিয়া হবে যে আমার কতক্ষণ আগে বের হইতে হবে, কী করতে হবে না করতে হবে, প্রপার একটা এক্সাম দেওয়ার আইডিয়া পাবা। সো অফলাইন এক্সামগুলো যদি দেওয়া পসিবল হয় তাহলে অবশ্যই অফলাইন এক্সামগুলো দিবা। আচ্ছা, গেল হচ্ছে এই জিনিসপত্রগুলো নিয়ে যেই সব ভুল করা যাবে না, যেই সব ভুল করা যাবে না, এখন যেসব ভুল করা যাবে না, যেসব ভুল করা যাবে না। আচ্ছা, কি কি ভুল করা যাবে না ভাইয়া? তোমরা অনেক সময় এই জিনিসটা হয় যে ক্যালকুলেশন মিস্টেক করে ফেলাও, ক্যালকুলেশন মিস্টেক করে ফেলাও। সো ক্যালকুলেশন মিস্টেক যদি তুমি করে থাকো, কোনো একটা অঙ্ক করতে যায়, সাপোজ তোমার কোনো একটা প্রমাণ মিলাইতে বলছে, তুমি কোনো একটা অঙ্ক করতে যায় দেখলা যে ভাই এই প্রমাণটা তো মিলতেছে না, তাহলে এখন কি করব? ভাই ওই প্রমাণের মধ্যে কোন জায়গায় ভুল হয়েছে এটা খুঁজে বের করার এখন দরকার নেই। তুমি এক কাজ করো, অঙ্কটা শুরু থেকে কাইটা দিয়ে নতুন করে আবার করো। ঠিক আছে, যেহেতু ভুলটা করে ফেলাইছো, সো তোমার এখন আর ভুল খোঁজার দরকার নেই। তুমি নতুন করে কোশ্চেনটা আবার অ্যান্সার করো, তাইলে তুমি বুঝা যাবে যে ভুল কোন জায়গায় করছিলে। তুমি যদি এখন হচ্ছে এই জিনিসপত্রগুলো খুঁজতে যাও, মানে কোন জায়গায় ভুল হয়েছে, ক্যালকুলেশনে কোন জায়গায় ভুল করছি এটা খুঁজতে যাও, তাহলে এটা তোমার জন্য একটা ঝামেলা তৈরি করবে। তুমি ওই ঝামেলা এড়ায় তুমি এক কাজ করো, কোশ্চেনটা নতুন করে করো। যতটুকু পারো ক্যালকুলেশন মিস্টেক অ্যাভয়েড করার ট্রাই করবা, যতটুকু পারো ক্যালকুলেশন মিস্টেক অ্যাভয়েড করার ট্রাই করবা। যদি হয়ে যায় তাহলে সাজেশন হচ্ছে ভাই অঙ্ক কাইটা দিয়ে নতুন করে করো। দেন কোশ্চেন সিলেকশন টাইম। আচ্ছা, অনেক সময় এরকম হয় না যে তুমি এক্সাম হলে গেছো, প্রত্যেকটা কোশ্চেন দেখা দেখা তুমি হচ্ছে অ্যান্সার করা শুরু করছো। সাপোজ একটা প্রশ্নের ক পারো খ পারো, প্রথম 10 মিনিটের মধ্যে তুমি কোশ্চেন সিলেক্ট করে ফেলাও। তুমি কিন্তু আগের থেকেই জানো, তুমি যেহেতু এই ভিডিওটা দেখতেছো, আমি ধরেই নিতেছি যে তোমার আগের থেকে পড়া হয় নাই, তাহলে আমি তো তোমার বলেই দিছি তুমি আগে চ্যাপ্টার সিলেকশন করো। সো ওই চ্যাপ্টারের যে কোশ্চেনগুলো আসছে ওগুলোর থেকে মার্ক করো যে কোনটা কোনটা অ্যান্সার করবা, কোনটা কোনটা অ্যান্সার করবা না। তুমি ক খ অ্যান্সার করে ফেলাই না, ক খ অ্যান্সার করার পরে দেখলা গ পারো না, বা খ আর গ পারো ক পারো না। সো তোমার কিন্তু এখন প্রত্যেকটা সিকিউ ইম্পর্টেন্ট, প্রত্যেকটা মার্ক ইম্পর্টেন্ট। সো এইখানে কিন্তু কোনো হেলাফেলা করা যাবে না যে ভাই এইটা পারি ওইটা পারি না, এরকম করা যাবে না। তুমি সিলেকশন টাইমের মধ্যে 10 মিনিটের মধ্যে, প্রথম 10 মিনিটের মধ্যে তুমি কোশ্চেনগুলো সিলেক্ট করে ফেলাও যে আমি কয়েকটা কোশ্চেন অ্যান্সার করতেছি। ঠিক আছে, সলভ ম্যাথ এলাবোরেটলি। তোমাদের অনেক টিচার বা আমরা নিজেরাও ক্লাসের মধ্যে অনেক সময় তোমার অনেক শর্টকাট দেখাই, বাট যখন একটা প্রশ্ন রিটেনে করতে যাও, তুমি আমার ক্লাসগুলো দেখবা, আমার ক্লাসগুলো প্রত্যেকটা ক্লাসের মধ্যে আমি চেষ্টা করি যে প্রত্যেকটা ম্যাথের যদি কোনো শর্টকাট থাকে সেই শর্টকাটটা ডেফিনেটলি শিখাই দেওয়ার, বাট ওইটা ওইখানেই বলে দিই আমরা, বা আমি বলে দিই সেটা হচ্ছে যে তোমরা এই ম্যাথটা মানে এই প্রসেসটা শুধুমাত্র এমসিকিউতে আসলে অ্যাপ্লাই করো, রিটেনে আসলে এই প্রসেস অ্যাপ্লাই করার দরকার নেই, এরকম কথাবার্তা কিন্তু আমরা বলে দিই। সো তুমি ট্রাই করবা যে রিটেন পরীক্ষায় যদি প্রশ্ন আসে তাহলে সেইটা রিটেনের মতো করেই সলভ করার জন্য। হ্যাঁ, সেখানে যদি তুমি লাইন করতে চাও স্কিপ করতে পারো, বাট তোমার টার্গেট থাকা উচিত যে এটা যতটুকু এলাবোরেটলি সলভ করা যায়। কারণ ভাই 4 মার্কের প্রশ্ন আসছে, 4 মার্ক তো তোমার এমনি এমনি দিবে না, অন্তত 1 পেজ 1.5 পেজ তো লেখা লাগবে, তাই না? ম্যাথগুলো এমনি ছোট ছোট ম্যাথই 4 মার্কের জন্য দেয়, তারপরেও যদি তুমি ওখানে আবার শর্টকাট অ্যাপ্লাই করে কোশ্চেন সহজে করে দিয়ে আসো, তাহলে সেই ক্ষেত্রে মার্ক পাওয়ার পসিবিলিটি কিন্তু কমে। তোমার এইটুকু বোঝা দরকার যে এটা তুমি বোর্ড পরীক্ষা দিতেছো, এটা কিন্তু কোনো কম্পিটিটিভ এক্সাম না, মানে কোনো অ্যাডমিশন এক্সাম তুমি এই মোমেন্টে দিতেছো না। সো যেহেতু অ্যাডমিশন এক্সাম দিতেছো না, তার মানে তোমার কিন্তু এখন এলাবোরেটলি ডিটেইলসে ম্যাথ সলভ করা উচিত। ঠিক আছে, এরপরে আসো অ্যাভয়েড কনফিউশন। কিছু কিছু প্রশ্ন এরকম থাকে হয়তো ডেটা মিসিং আছে কোনো কারণে, কোনো একটা ম্যাথের ডেটা মিসিং আছে। সো তুমি যেই কাজটা করো, তুমি মার্ক পাওয়ার আশায় যে এটা তো ফাও একটা মার্ক পাওয়া যাবো, সো মার্ক পাওয়ার আশায় তুমি হচ্ছে ওই কোশ্চেন অ্যান্সার করে দিয়ে আসো। ঠিক আছে,
রেদার দেন এটা তোমার পাস মার্ক নিয়ে টানাটানি যে ভাই আমি এইটা অ্যান্সার না করলে পাসই করতে পারবো না। সাপোজ তুমি হচ্ছে ম্যাট্রিক্স নির্ণায়ক পড়ে গেছো, আর ম্যাট্রিক্স নির্ণায়কের প্রশ্নের মধ্যে আছে ভুল, বা ম্যাট্রিক্স নির্ণায়কের এই প্রশ্নটা হয়তো কোনো কারণে কনফিউশন আছে, সো সেই ক্ষেত্রে তুমি ম্যাট্রিক্স নির্ণায়কটা অ্যাভয়েড করো। যদি এটা তোমার পাস মার্ক নিয়ে টানাটানি হয় তাহলে সেই ক্ষেত্রে অ্যান্সার করে দিয়ে আসতে পারো, কপাল ভালো থাকলে হয়তো অটো মার্ক পাওয়া যাইতে পারো। বাট সাজেশন হচ্ছে যে ভাইয়া কনফিউশনগুলো একটু অ্যাভয়েড করার ট্রাই করো, যতটুকু পারো কনফিউশন অ্যাভয়েড করো, কারণ এইটা তোমার ভালোর চেয়ে ক্ষতি করার সম্ভাবনা বেশি। সো যেহেতু ভালোর চেয়ে ক্ষতি করার সম্ভাবনা বেশি, তোমার কাজ হচ্ছে যে এই জিনিসপত্রগুলো একটু অ্যাভয়েড করে দিয়ে আসা, ঠিক আছে? অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, রেগুলার 2 থেকে 3 ঘন্টা প্র্যাকটিস। যাদের যাদের এখনও পর্যন্ত কোনো কিছুই পড়া হয়নি তাদের জন্য এই প্র্যাকটিস টাইমটা আরও বেশিও হইতে পারে, ঠিক আছে? এই যে প্র্যাকটিস টাইমটা আমরা বলছি যে 2 থেকে 3 ঘন্টা, এই 2-3 ঘন্টা তোমার জন্য প্রযোজ্য নাও হইতে পারে যদি তোমার প্রিপারেশন খুবই খারাপ হয়। প্রিপারেশন যদি খারাপ হয় খুবই, তাহলে সেই ক্ষেত্রে 2-3 ঘন্টার চেয়ে বেশিও প্র্যাকটিস করা লাগতে পারে। এখানে দেখো, এখানে কিন্তু একটা কথা আছে, এই যে বলতেছি 2 থেকে 3 ঘন্টা প্র্যাকটিস, এই 2-3 ঘন্টা প্র্যাকটিস মানে হচ্ছে তুমি কিন্তু আলাদা করে ক্লাস করতেছো, ক্লাস করার পরে নিজের প্র্যাকটিস করার জন্য 2 থেকে 3 ঘন্টা। একটা ক্লাস করতে হয়তো তোমার 4 ঘন্টা সময় লাগতে পারে, ওই 4 ঘন্টা সময় বাদ দিয়েও তোমার নিজের প্র্যাকটিস করতে হবে অ্যাটলিস্ট 2 থেকে 3 ঘন্টা। তুমি এইটা আবার ওইটার সাথে গোলায় ফেলায় না যে ভাই 2-3 ঘন্টার মধ্যে একটা চ্যাপ্টার আমি কেমনে শেষ করবো। 2-3 ঘন্টার মধ্যে আমরা ক্লাসে শেষ করাই দিতেছি, আমরা রোড টু ডাবল সেঞ্চুরিতে 2-3 ঘন্টার মধ্যে চ্যাপ্টার শেষ করাই দিতেছি, বাট কথা হচ্ছে ওটা কিন্তু তোমার নিজের আবার প্র্যাকটিস করা লাগবে। সো নিজের প্র্যাকটিসের জন্য নিজে অ্যাটলিস্ট 2 থেকে 3 ঘন্টা সময় রাখবা, ঠিক আছে? নিজে অ্যাটলিস্ট 2 থেকে 3 ঘন্টা সময় রাখবা। আচ্ছা, এবার আসো যেটার জন্য তোমরা আসলে বসেছিল, সেটা হচ্ছে যে চ্যাপ্টার ভিত্তিক সাজেশন। সো চ্যাপ্টার ভিত্তিক সাজেশনের মধ্যে আমরা একেবারে খুবই শর্ট করে নিয়ে আসছি ম্যাট্রিক্স নির্ণায়ক। ম্যাট্রিক্স নির্ণায়ক থেকে জাস্ট 3টা টপিক বলবো। 3টা টপিক হচ্ছে ভাইয়া প্রথমেই যেটা পড়তে হবে সেটা হচ্ছে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয়। বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় এটা একেবারে 4 স্টারের টপিক, ঠিক আছে? 4 স্টার না, 5 স্টারই দিতে পারো। আচ্ছা, এটা একেবারে 5 স্টারের টপিক, বিপরীত ম্যাট্রিক্স নির্ণয়। এখান থেকে 4 মার্কের একটা প্রশ্ন আসবে। ক্রেমারের সূত্র, সমীকরণ জোট সমাধান ক্রেমারের সূত্র ব্যবহার করে হইতে পারে, অথবা বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যে হইতে পারে। এখান থেকেও 4 মার্কের একটা প্রশ্ন আসবে, তুমি যেই বোর্ডেরই হও না কেন এই 2টা প্রশ্ন মানে 4-4-8 নাম্বার তুমি কমন পাবাই। আরেকটা জিনিস ভাই, নির্ণায়ক সংক্রান্ত যত ম্যাথ আছে কিচ্ছু করার দরকার নাই। প্রিভিয়াস ইয়ারে বোর্ডে যে কয়টা ম্যাথ আসছে তুমি খুঁজলে দেখবা 5-6টা ম্যাথই বারবার করে বোর্ড পরীক্ষায় রিপিট করতেছে। তুমি ওই 5-6টা ম্যাথ দরকার হলে মুখস্থ করে ফেলো, ওই 5-6টা ম্যাথ দরকার হলে মুখস্থ করে ফেলো। আর আমাদের ক্লাসে আমরা কিন্তু নির্ণায়কের সবগুলো ম্যাথ কেমনে প্রমাণ মিলাবো এই শর্টকাট কিন্তু শিখাই দিছি। সো যারা যারা আমাদের সাথে কানেক্টেড হও নাই এখনও কিন্তু আমাদের সাথে কানেক্টেড হইতে পারো। সো নির্ণায়কের বোর্ডে আসা ম্যাথগুলো মাস্ট করতেই হবে, আর এইটা ছাড়া বাদ বাকি জিনিসপত্রগুলোর জন্য তোমরা কিন্তু আমাদের সাথে কানেক্টেড হয়ে যেতে পারো। বোর্ডে আসা 5-6টা ম্যাথ করে ফেলাইলেও তোমার কিন্তু প্র্যাকটিস মানে কি বলে প্রিপারেশন মোটামুটি ডান হয়ে যাবে, ঠিক আছে? সো ম্যাট্রিক্স নির্ণায়ক থেকে পড়তে হবে এই কয়েকটা জিনিস। এবার আসো ভাইয়া সরল রেখা। সরল রেখা, সো সরল রেখায় আমরা কি কি পড়বো? সরল রেখায় দেখো, সরল রেখার মধ্যে সমান্তরাল ও লম্ব রেখার সমীকরণ, সমান্তরাল ও লম্ব রেখার সমীকরণ এই টপিকটা খুবই ইম্পর্টেন্ট। সমান্তরাল ও লম্ব রেখার সমীকরণ, এখান থেকে সিকিউ হইতে পারে, এমসিকিউ হইতে পারে, এই জায়গা থেকে সিকিউ হইতে পারে, এমসিকিউ হইতে পারে, ঠিক আছে? ঢাল সংক্রান্ত সমস্যা, কোনো একটা সরল রেখার ঢাল দেওয়া আছে তোমার কাছে, জিজ্ঞেস করবে যে সরল রেখাটার সমীকরণ কি, সো এই রিলেটেড প্রবলেমগুলো আসতে পারে। তারপর ক্ষেত্রফল আর সমরেখ কিনা, 3টা বিন্দু দিয়ে ত্রিভুজের ক্ষেত্রফল বাইর করতে দিতে পারে, 4টা বিন্দু দিয়ে তোমার চতুর্ভুজের ক্ষেত্রফল বাইর করতে দিতে পারে, মানে বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। জিজ্ঞেস করতে পারে এর মান কত হইলে সরল রেখাটা সমরেখ হবে, বিন্দুগুলা সমরেখ হবে, এরকম প্রশ্নও কিন্তু তোমার পরীক্ষায় দিতে পারে। সো ক্ষেত্রফল আর সমরেখ, সমরেখ হওয়ার কন্ডিশন কি ছিল? ক্ষেত্রফল 0 বানাই দিব, তাহলে ওখান থেকেই তো আমি পি এর মান বা এ এর মান বা আলফার মান যেটাই বের করতে বলুক না কেন ওটা বের করে ফেলাইতে পারতেছি, খুবই সহজ জিনিস, তাই না? 2টি রেখার মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ নির্ণয়, এই টপিক তো ভাই আইসা বইসা আছে, এই টপিক আইসা বইসা আছে। 2টা রেখা দেওয়া আছে, 2টা রেখার সমীকরণ দেওয়া আছে, মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ তোমাকে বের করতে বলছে। সো এখানে কিন্তু একটু চেক করা লাগে যে সূক্ষ্ম কোণের সমদ্বিখণ্ডক নাকি স্থূল কোণের সমদ্বিখণ্ডক। যদি কোনোটাই বলা না থাকে তাহলে 2টাই বের করে দিয়ে আসতে হবে, আর যদি স্পেসিফিক্যালি বলে দেয় তাহলে কিন্তু তোমার একটু মানে ঠিক করে দেখতে হবে যে এখানে আসলে কি কি বাইর করতে বলছে। সূক্ষ্ম কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ বাইর করতে বলছে, নাকি স্থূল কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ বাইর করতে বলছে, নাকি মূল বিন্দুধারী কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ বাইর করতে বলছে। সো ওইটুকু একটু চেক করে তারপর অ্যান্সার করো। রেখার সাথে কোণ উৎপন্ন করে এরূপ রেখার সমীকরণ, ওই যে একটা সরল রেখার সমীকরণ ছিল না, মানে 2টা রেখার মধ্যবর্তী কোণের একটা ফর্মুলা ছিল না ভাই, এই যে এরকম যে ফাই ইকুয়াল টু প্লাস মাইনাস ট্যান ইনভার্স m1 মাইনাস m2, নিচে আছে হচ্ছে 1 প্লাস m1 m2,
ঠিক আছে, M1 আর M2 এটা ছিল হচ্ছে সরলরেখার ঢাল। ঠিক আছে, সো তোমার কাছে একটা সরলরেখার সমীকরণ দেওয়া আছে, এরপর বললো যে ভাইয়া ওই সরলরেখার সাথে 45 ডিগ্রি কোণ তৈরি করে, বা ওই সরলরেখার সাথে 60 ডিগ্রি কোণ তৈরি করে, ওই সরলরেখার সাথে 30 ডিগ্রি কোণ তৈরি করে, এরকম সরলরেখার সমীকরণ নির্ণয় করো। সো দেখো তোমার কাছে M1 এর মান দেওয়া আছে, ফাই এর মান দেওয়া আছে, M2 এর মানটা বের করে ফেলাইতে পারবা। ঢাল জানা আছে তোমার কাছে, সরলরেখাটার বিন্দু প্রশ্নের মধ্যে দেওয়া আছে, তো ঢাল আর বিন্দু দেওয়া থাকলে সরলরেখার সমীকরণ তো আমি এমনিই বের করতে পারি, তাই না? ঢাল আর বিন্দু দেওয়া থাকলে সরলরেখার সমীকরণ আমি এমনিই বের করতে পারি। সো এইরকম প্রশ্নগুলো পরীক্ষার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, যে আমার কাছে রেখার সাথে কোণ উৎপন্ন করে এরকম রেখার সমীকরণ জানতে চাইছে, রেখার সাথে কোণ উৎপন্ন করে এরকম রেখার সমীকরণ জানতে চাইছে। আচ্ছা, এরপরে আসো বৃত্ত। আচ্ছা, বৃত্ত পড়তে গেলে ভাইয়া জিএফসি মেথডের যে ম্যাথগুলো আছে এই ম্যাথগুলো মাস্ট করে যাইতেই হবে। জিএফসি মেথড বলতে ওই যে বিভিন্ন কন্ডিশনের আন্ডারে বৃত্তের সমীকরণ বাইর করতে বলে। বিভিন্ন কন্ডিশন বলতে বুঝাইতেছি এক্স অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য দেওয়া আছে, ওয়াই অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য দেওয়া আছে, অথবা 3 বিন্দুগামী বৃত্তের সমীকরণ বাইর করতে বলছে, বৃত্তের কেন্দ্র এত রেখার উপর অবস্থিত, মানে জি, এফ আর সি এই 3টা ভ্যারিয়েবলের মান তোমার বের করতে হয়। সো এই টাইপের ম্যাথগুলো দেখা যাইতে পারো 4.2-তে স্পর্শক সংক্রান্ত সমস্যা। 4.2-তে স্পর্শক সংক্রান্ত সমস্যা, ওখানে একটাই সূত্র আছে, কেন্দ্র থেকে স্পর্শকের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য ইকুয়াল টু বৃত্তের ব্যাসার্ধ। এই একটা সূত্র দিয়েই তুমি তোমার কাজ চালাই দিতে পারবা, এই একটা সূত্র দিয়েই তোমার কাজ চালাই দিতে পারবা। ত্রিকোণমিতি বলার কিছু নাই ভাই, এখান থেকে 7.6 আর 7.7 হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। নর্মালি এই দুইটা চ্যাপ্টার থেকেই পরীক্ষায় রেগুলার প্রশ্ন আসে। সৃজনশীলের খ নাম্বার আর গ নাম্বার ম্যাক্সিমাম কেসেই 7.6 আর 7.7 থেকে আসে। আর ওভারঅল তুমি যদি ত্রিকোণমিতি সাজেশন চাও তাহলে ভাই বিগত বছরে বোর্ডে আসা যতগুলো প্রমাণ আছে মুখস্থ করে ফেলো, বিগত বছরে যতগুলো বোর্ডে আসা প্রমাণ আছে মুখস্থ করে ফেলো। ওই যে একটা প্রমাণ এরকম ছিল না, করতে হয়, কি বলে 2 টু দি পাওয়ার n, এরকম কোনো একটা প্রমাণ ছিল আমার যতটুকু মনে পড়ে। সো ওই টাইপের যে প্রমাণগুলো আছে পরীক্ষায় রেগুলার আসে, ওই রকম প্রমাণগুলো একেবারে মুখস্থ করে ফেলা ওই মোমেন্টে, ওরকম প্রমাণগুলো একেবারে মুখস্থ করে ফেলা। ডিফারেন্সিয়েশন, অন্তরীকরণ। অন্তরীকরণ থেকে কি পড়বা ভাই? অন্তরীকরণ থেকে পড়তে হবে হচ্ছে মূল নিয়মে অন্তরীকরণ, মূল নিয়মে অন্তরীকরণ, পর্যায়ক্রমিক অন্তরীকরণ, স্পর্শক ও ঢাল সংক্রান্ত গুরুমান লঘুমান। ঠিক আছে, এই কয়েকটা টপিক পড়লেই ইনশাল্লাহ তোমার হচ্ছে অন্তরীকরণ থেকে কোশ্চেন কমন পড়বে। এই কয়েকটা কোশ্চেন পড়লেই অন্তরীকরণ থেকে কোশ্চেন কমন পড়বে। ক নাম্বারের জন্য, ক নাম্বার প্লাস এমসিকিউ এর জন্য লিমিট রিলেটেড ম্যাথগুলো করে যেতে পারো। ক নাম্বারের জন্য ক প্লাস এমসিকিউ, ক প্লাস এমসিকিউ এইটার জন্য হচ্ছে লিমিট, ক প্লাস এমসিকিউ এটার জন্য হচ্ছে লিমিট রিলেটেড ম্যাথগুলো করে যেতে পারো। আর বাদ বাকি খ গ এর জন্য এই কয়েকটা টপিক পড়লেই হবে। মূল নিয়মে অন্তরীকরণ 4 মার্ক আইসা বৈশা আছে, পর্যায়ক্রমিক অন্তরীকরণ 4 মার্ক আইসা বৈশা আছে, স্পর্শক ঢাল আর হচ্ছে গুরুমান লঘুমান। এই 4টা টপিক পড়লে তুমি শিওর 8 মার্ক কমন পাবা, 4টা টপিক 8 মার্ক কমন। ঠিক আছে, তো এইটুকু কষ্ট তো এই মোমেন্টে করাই উচিত, তাই না? এটা তো একদিনে বৈশাও শেষ করে ফেলানো যায়, এখন যেই সময় আছে হাতে এগুলো কিন্তু একদিনে বৈশাই শেষ করার সময়। ঠিক আছে, অ্যান্ড ফাইনালি তোমাদের ইন্টিগ্রেশন। সো ইন্টিগ্রেশনে এসে কি পড়তে হবে ভাই? যোগজীকরণ। যোগজীকরণ থেকে তোমার যেই জিনিসপত্রগুলো পড়া দরকার সেটা হচ্ছে আপাতত নির্দিষ্ট যোগজ, এমসিকিউ এর জন্য হোক বা সিকিউ এর জন্য হোক, নির্দিষ্ট যোগজ মানে লিমিট দেওয়া আছে। ঠিক আছে, এই যে এই টাইপের কিছু কোশ্চেন ছিল না যে এ থেকে বি এর মধ্যে এফ অফ এক্স এর ইন্টিগ্রেশন, এই টাইপের কোশ্চেনগুলো হচ্ছে তোমার জন্য এখন ইম্পর্টেন্ট। এ থেকে বি লিমিট দেওয়া আছে, ওই লিমিটের মধ্যে একটা ফাংশনকে ইন্টিগ্রেট করতে হয়। আর হচ্ছে ক্ষেত্রফল নির্ণয়, ক্ষেত্রফল নির্ণয় তো আসবেই। ঠিক আছে, ক্ষেত্রফল নির্ণয় এটা তো আসবেই। আর নির্দিষ্ট যোগজ এইটাও পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক বেশি। ঠিক আছে, তাহলে তোমার কি কি ভুল করা যাবে না, প্লাস কিভাবে এখন পড়তে হবে, কি কি টপিক পড়তে হবে, সব কিছু ভাই বলে দিছি। এরপরে যদি রেজাল্ট খারাপ হয় তাহলে ভাই আমার বলার আর কিছু নাই। ঠিক আছে, তো আশা করি ভিডিওটা তোমাদের যথেষ্ট পরিমাণে কাজে লাগবে। যদি হেল্প হয়ে থাকে তাহলে ফ্রেন্ডদের সাথে অবশ্যই শেয়ার করে দিও। অ্যান্ড দেখা হবে পরবর্তীতে ইনশাল্লাহ অন্য কোনো ক্লাসে, অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।